হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তোমাদের আশা করি দিনকাল ভালোই যাচ্ছে। কিছুদিন পরেই তোমাদের অ্যাডমিশন পরীক্ষা এবং এই পরীক্ষার জন্য তোমরা অনেক পড়াশোনা করতেছো। কারণ অনেক পড়াশোনা না করলে আসলে গতি নাই। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব। ক্লাসে তো আমরা কনসেপ্ট পড়াচ্ছি। কনসেপ্টের পাশাপাশি সেখানে কিছু প্রশ্ন আমরা সলভ করি। বাট বেশি প্রশ্ন সলভের জন্য আমরা এইভাবে রেকর্ডিং ভিডিওগুলা কিন্তু দিচ্ছি। ঠিক আছে? তো আজকে হচ্ছে পাকিস্তান আমল নিয়ে আলোচনা হবে। পাকিস্তান আমল এই অংশ থেকে পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে। আর এইজন্য আমরা আজকে অনেক বেশি প্রশ্ন এখানে আমরা সলভ করব। তো দেখি কি প্রশ্ন এসেছে। পাকিস্তান আমল শুরু হয়তো সেই ১৯৪৭ সাল থেকে। সো ৪৭ সালে ভাষা আন্দোলন শুরু। সেখান থেকে মূলত প্রশ্নটা শুরু। তো ১ম প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলনের নেতা কে ছিলেন? এখানে অনেকগুলো নাম আছে। এই নামগুলোর ভিতরে নুরুল আমিন, খাজা নাজিমউদ্দিন, আকরাম খায়ের হচ্ছে না। হচ্ছে হাবিবুর রহমান শেলী। উনি ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম নেতা। ৫২ সালে ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় আমতলার সভায় সিদ্ধান্ত হয় ১৪৪ ধারা ভাঙা হবে। ১৪৪ ধারা ভাঙার ১ম দলের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান শেলী। বুঝতে পারছো? সো উনি হচ্ছে ভাষা আন্দোলনের একজন নেতা ছিলেন। আরো অনেকে ছিলেন ইব্রাহিম তাহা, আব্দুস সামাদ। ৩য় দল যে ছিল সেটা নেতা ছিল আনোয়ারুল হক খান, আবু জাফর ওবায়দুল্লাহ ইত্যাদি। পরের প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তিটা কি? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে আমাদের দেখো যখন ৫২ সালে যখন ভাষা আন্দোলনটা শুরু হয়, এই ভাষা আন্দোলনটাই হচ্ছে বাঙালি জাতিকে মেসেজটা দেয় যে আমরা এক এবং অভিন্ন। সো ভাষার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। সো আমাদের বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা ও সংস্কৃতি। কারণ এখানে আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তি ধর্ম না। কারণটা হচ্ছে যদি ধর্ম হয় তাহলে এখানে তো ভিন্নধর্মী মানুষজনও আছে। তারা কেন আমরা একসাথে থাকি? তাই না? সো আমাদের মূল ভিত্তি ভাষা ও সংস্কৃতি। বাংলা একাডেমি কত সালে হীরক জয়ন্তী উদযাপন করে? বাংলা একাডেমি কত সালে হীরক জয়ন্তী? হীরক জয়ন্তী কত বছর? হীরক জয়ন্তী হচ্ছে মূলত ৬০ বছর বলা হয়। তাই তো? তো বাংলা একাডেমি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। সেই হিসেবে আমরা ৬০ বছর ধরলে ২০১৫ সাল। ২০১৫ ৬০ বছর পূর্তিকে হীরক জয়ন্তী বলা হয়। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। সেই হিসেবে ৬০ বছর হয় হচ্ছে ২০১৫ সাল। ঐতিহাসিক কাকমারি সম্মেলন হইছে হচ্ছে কোথায়? টাঙ্গাইলে। ঠিক আছে? টাঙ্গাইলে হইছে এবং এইটার নেতৃত্ব দিয়েছিল হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ১৯৫৭ সালে তিনি এটা করেন এবং এই সম্মেলনেই তিনি ১ম বলেন যে যদি পশ্চিম পাকিস্তানের আমাদের প্রতি এরকম বৈষম্য বজায় রাখতেই থাকে, অধিকার যদি না দেয় তাহলে আসসালামু আলাইকুম। মানে তিনি সালাম দিয়ে বুঝান তাহলে আমরা আর আপনাদের সাথে নাই। ঠিক আছে? বলা যায় তিনিই অন্যতম ১ম ব্যক্তি যিনি পরোক্ষভাবে এরকম স্বাধীনতার একটা ডাক কিন্তু দিয়েছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু নানান কারণে তাকে হচ্ছে আমাদের এখানে খুব একটা চর্চা করা হয় না। আমরা চাইবো এই ব্যাপারগুলো নিয়েও তোমরা বেশি, বেশি জানো। এখানে ওই ব্যাপারগুলো একটু বলা আছে। ঠিক আছে? তোমরা একটু দেখে নিও। ২১ ফেব্রুয়ারি ১ম শহীদ দিবস পালিত হয়। যেহেতু ২১ ফেব্রুয়ারি হচ্ছে আমাদের এখানে কি আহ মানে রাষ্ট্রভাষা মানে ভাষা আন্দোলনের যে চূড়ান্ত ঘটনাটা, সো ৫২ সালে হয় তাহলে তার পরের বছর ১৯৫৩ সালেই তো প্রথমবারের মতো সেটা পালিত হবে। সো ১৯৫৩ সালে প্রথমবারের মতো এটা পালিত হয় আরকি। ওমর একুশের ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ওমর একুশ নামে একটা ভাস্কর্য আছে। এই ভাস্কর্যরা দেখো এই ভাস্কর্যগুলা থেকেও কিন্তু ১টা ২টা প্রশ্ন আসে। সো এই ব্যাপারগুলো তোমাদের ভালো করে একটু জানতে হবে। মূলত এই ভাস্কর্যটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা একটু দেখি ব্যাখ্যার ভিতরে আর কিছু আছে কিনা। ওমর একুশের ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি শিল্পী জাহানারা পারভীন। আমাদের এটা মনে রাখতে হবে। শিল্পী জাহানারা পারভীন হচ্ছে এইটার স্থপতি। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটার আহ্বায়ক কে ছিলেন? এটার আহ্বায়ক ছিলেন হচ্ছে কাজী গোলাম মাহবুব। কাজী গোলাম মাহবুব ৫২ সালের ৩১ জানুয়ারি, এটা মনে রাখতে হবে। মোট ৪ বার হচ্ছে এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সর্বশেষটাই হচ্ছে ৫২ সালের ৩১ জানুয়ারি। এটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং এটার আহ্বায়ক ছিলেন হচ্ছেন কাজী গোলাম মাহবুব। এই পরিষদের সদস্য ছিলেন নুরুল আলম। ৫২ সালে ২১ ফেব্রুয়ারি গুলিবর্ষণের পর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্তর্বর্তীকালীন অস্থায়ী আহ্বায়ক নিযুক্ত হন
ডাক্তার গোলাম মাওলা। 1951 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। সো অনেকগুলা মানুষ অনেক সময় এগুলা ছিলেন, যে ব্যাখ্যাগুলো তোমরা মূল ক্লাসে অবশ্যই জেনেছো। সো এখানে হচ্ছে প্রশ্ন উত্তরের ক্ষেত্রেও কিছু ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে। বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? বাংলা একাডেমির ভেতরে ভাষা আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছিল তাদের স্মরণ করার জন্য একটা ভাস্কর্য নির্মাণ করা হয়, সেটার নাম হচ্ছে মোদের গরব। ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণীয় করে রাখতে মোদের গরব ভাস্কর্যটি নির্মিত হয়েছে। এই ভাষা শহীদ, এতে ভাষা শহীদ রফিক, শফিউর, সালাম, বরকত এবং জব্বারের ধাতব অবয়ব রয়েছে। তোমরা বাংলা একাডেমির ভেতরে গেলেই দেখতে পারবা যে ধাতু দিয়ে তাদের মূর্তির মতো করে বানিয়ে ওগুলা হচ্ছে ভাস্কর্য আকারে রেখে দেওয়া আছে। এটা হচ্ছে মোদের গরব নামে পরিচিত বাংলা একাডেমির ভেতরে। নিচের কোন স্থানটি অন্য স্থানগুলো হতে আলাদা? এখানে 4টা স্থান দেওয়া আছে, দেখতে হবে যে 3টা স্থান হয়তো একই রকম, একটা একটু আলাদা হবে। ধরো মুজিবনগর কি? মুজিবনগর হচ্ছে আমাদের যে প্রথম সরকার, সেই সরকার যেখানে গঠিত হয়েছে ওই জায়গার নাম। থিয়েটার রোড কলকাতা, এটা হচ্ছে আমাদের যে অস্থায়ী সরকার ছিল সেইটার অস্থায়ী সচিবালয় ছিল এই জায়গাতে, মানে কার্যালয় ছিল এখানে, তার মানে ওই সরকার কেন্দ্রিক। রেসকোর্স ময়দানে হচ্ছে 7ই মার্চের বিরাট ভাষণটা হয়, তার মানে এই সবগুলাই আমাদের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, আমাদের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। আলাদা থাকলো হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, এটা হচ্ছে ভাষা আন্দোলন কেন্দ্রিক। বুঝতে পারছো? 52 সালের ভাষা আন্দোলন শহীদ আবুল বরকতের ডাক নাম কি ছিল? শহীদ আবুল বরকত ছিল রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার ডাক নাম ছিল আবাই। তার ডাক নাম ছিল আবাই। সো এখানে অনেক কিছু লেখা আছে, একটু দেখে নিও। হ্যাঁ, ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? ভাষা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন, প্রায় 6-7 জনের নাম পাওয়া যায়। তার ভিতরে প্রথম শহীদ হচ্ছেন রফিক। রফিক হচ্ছে প্রথম শহীদ। বর্তমানে 21 ফেব্রুয়ারি প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পৃথিবীর সব দেশেই একযোগে পালিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব কত সালে আওয়ামী লীগের সভাপতি হন? আমরা জানি আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1949 সালে। এইটার নাম পরিবর্তন করে আওয়ামী লীগ নাম হয় 1955 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সভাপতি হন 1966 সালে। ওকে। 1948 সালে কে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার প্রসঙ্গ উত্থাপন করেন? পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার প্রসঙ্গ উত্থাপন করেন, এটা তোমরা জানো, ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি কুমিল্লার গণপরিষদের সদস্য ছিলেন, মানে কুমিল্লার প্রতিনিধি হিসেবে গণপরিষদের সদস্য ছিলেন সেই ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি বলেছিলেন যে বাংলাকেও যাতে রাষ্ট্রভাষা করা হয়। ঠিক আছে, এরপরের প্রশ্নে আমরা যাই। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1952 সালে যখন ভাষা আন্দোলন চলে তখন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে নুরুল আমিন। নুরুল আমিন। এখানে দেখো কয়েকটা এই বিষয়গুলো একটু দেখে নিলে পরের অনেকগুলো প্রশ্ন তোমাদের আর বেশি করে আলোচনা করতে হবে না। যেমন অবিভক্ত বাংলার প্রথম মন্ত্রিসভা গঠিত হয়। অবিভক্ত বাংলা মানে আজকের পশ্চিমবঙ্গ, আমাদের বাংলাদেশ, এই দুইটা মিলে প্রথমবারের মতো যে মন্ত্রিসভা গঠিত হয় সেটা হয় হচ্ছে 1937 সালে। গত মানে যেই প্রশ্ন সমাধান করছিলাম সেখানে তোমরা অনেকে জেনেছো। কারণ 1935 সালে ভারত শাসন আইন হয়, সেটা অনুযায়ী নির্বাচন হয় 37 সালে, এবং সে সময় নির্বাচনে জয়লাভ করে একে ফজলুল হক। তার মানে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শেরে বাংলা কে ফজলুল হক, যেটাকে অনেক সময় প্রধানমন্ত্রীও বলা হয় অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা কে ফজলুল হক। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন 1952 সালে। আবার ধরো যখন দেশটা ভাগ হয় 1948, তখন মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন 1943 সাল, আর তৃতীয় এবং শেষ 46 সালে হয়েছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রভাষার দাবিতে ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত হয় কবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রাষ্ট্রভাষার দাবিতে প্রথমটা হয় হচ্ছে 6 ডিসেম্বর 1947 সালে, মানে একেবারে যখন দেশটা গঠিত হইল, এখানে না দাগিয়ে চলে গেছি, যখন হচ্ছে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তারপরে 47 সাল থেকেই মোটামুটি ভাষা নিয়ে একটা ঝামেলা হয়। তো 47 সালের 6 ডিসেম্বরেই এটা গঠিত হয়। এবং এই ভাষা আন্দোলন কেন্দ্রিক আরো কিছু তথ্য দেখো এখানে। তমদ্দুন মজলিস একটা সাংস্কৃতিক
সংগঠন যেটা ভাষার জন্য গঠিত হয়েছিল। এটা গঠিত হয় 2 সেপ্টেম্বর 1947। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1952 সালের 31 জানুয়ারি বা 30 জানুয়ারি 31 জানুয়ারি হবে। ইতালির রোমে শহীদ মিনার নির্মিত হয় 2010 সালে। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর ছিলেন ফিরোজ খান নুন। ঢাবি প্রাঙ্গণে রাষ্ট্রভাষার দাবিতে ডাকসুর প্রথম সভা 6 ডিসেম্বর 1947। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল কে? ভাষা শহীদদের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আবুল বরকত। ওর ডাক নাম কি? আবাই। হ্যাঁ, আমরা শুরুর দিকে এটা কিন্তু জেনেছি। এবং তিনি 2000 সালে মরণোত্তর 21 পদক পান। উর্দু এবং উর্দুই হোক পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই বক্তব্যটা দিয়েছিল হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ঢাকায় এসে 2টা জায়গায় এই বক্তব্য দেন। একটা হচ্ছে উদ্যানে বক্তব্যের সময়, আবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে। মোহাম্মদ আলী জিন্নাহ, এবং এই মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু মূলত পাকিস্তান আন্দোলনের একজন নেতা ছিলেন, মানে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই মোহাম্মদ আলী জিন্নাহকে কোনোভাবেই আমরা রিলেট করতে পারি না এবং করতে কখনো চাই না, বরং বাংলাদেশ প্রেক্ষিতে উনি একজন ভিলেন। ঠিক আছে? মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে, পাকিস্তানের কত শতাংশ মানুষের বাংলা ভাষাভাষী ছিল? পাকিস্তানের প্রায় 56% মানুষ বাংলা ভাষায় কথা বলতো, এটা তোমরা জানো। আর 6% ছিল মাত্র হচ্ছে উর্দু ভাষায় কথা বলতো। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে? স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ তো ছিলেন। হ্যাঁ, স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এখানে একটু বিস্তারিত পড়তে হবে, কারণ এইটা অনেক সময় তোমরা একটু মিসকনসেপশনের মধ্যে থাকো। আমি এর আগের ইতিহাস থেকে যদি একটু বলি, পাকিস্তানের গভর্নর জেনারেল একটি পদমর্যাদা ছিল। ধরো ব্রিটিশরা যখন চলে গেল, বুঝার চেষ্টা করো, তখন 2টা দেশ বানায় গেছে, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে পাকিস্তান। সো ওরা হচ্ছে কার কাছে দেশ দিয়ে যাবে? তখন তো আর কোনো এমন পলিটিক্যাল পার্টি বা এরকম কোনো সিস্টেম হয় নাই, কোনো নির্বাচন হয় নাই, তাই না? সো তখন দেখলো যে মুসলিমদের নেতা হিসেবে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি অনেক আপহোল্ডে ছিলেন, উপর দিকে ছিলেন। সো তাকে বললো, তুমি তাহলে কাজ করো, তুমি এইটার গভর্নর হিসেবে তুমি হচ্ছে এই পাকিস্তানের দায়িত্ব নাও, আমরা চলে যাই। এখন তোমার দায়িত্ব হচ্ছে এখানে গণপরিষদ গঠন করেন, তারপরে হচ্ছে সংবিধান আয়োজন মানে বানিয়ে নির্বাচন আয়োজন করে তুমি দেশটাকে ঠিকঠাক করবা। সো সেই হিসেবে প্রথম যার হাতে দায়িত্ব দিয়ে গেলেন তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। সো উনিই ছিলেন হচ্ছে প্রথম গভর্নর জেনারেল। 47 থেকে 1956 সাল এই পদমর্যাদাটা ছিল। যখন 56 সালে সংবিধান রচনার মাধ্যমে পাকিস্তানের নাম চেঞ্জ হয়ে যায়, সিস্টেম চেঞ্জ হয়ে যায়, তখন এই যে পদমর্যাদা যেটা ছিল গভর্নর, ওইটাও হচ্ছে কি বাতিল হয়ে যায়। ঠিক আছে? পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মোট 4 জন। প্রথমজন ছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, 47-48, অল্প সময়। এরপরে ছিলেন খাজা নাজিমউদ্দিন, তিনি ঢাকার মানুষ ছিলেন, 48 থেকে 51 সাল পর্যন্ত। এরপরে ছিলেন স্যার গুলাম মোহাম্মদ, 51 থেকে 55। এরপরে ইস্কান্দার মির্জা, এবং ইস্কান্দার মির্জা এই সুযোগ থেকেই তিনি আবার মানে 56 সালে যখন সংবিধান হয়ে যায়, তারপরে তিনি আবার চলে যান হচ্ছে সেনাপ্রধানের দায়িত্বে। তারপর তিনি হচ্ছে সামরিক শাসন জারি করে দেন, এবং সেখান থেকে সামরিক শাসন নিয়ে নেয় হচ্ছে আইয়ুব খান। কখন পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয়? ধরো একটা দেশের নাম পরিবর্তন, কোনো জায়গার নাম পরিবর্তন, এগুলো হচ্ছে সাংবিধানিক ব্যাপার। সো আমরা তো পূর্ব বাংলা ছিলাম আগের থেকেই, কিন্তু পাকিস্তানের ভিতরে চলে যাই। সেই হিসেবে আমরা আমাদের অফিসিয়াল নাম পূর্ব পাকিস্তান হয়ে যায় যখন একটা সংবিধান আসে তখন। তো পাকিস্তানের সংবিধান রচিত হয় হচ্ছে 1956 সালে। সো 56 সালেই হচ্ছে আমরা আমাদের নাম পূর্ব পাকিস্তান হয়ে যায়, 1956 সালে। বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন পাশ করে কত সালে? বাংলাদেশ সরকার হচ্ছে বাংলা ভাষার প্রচলন কেন্দ্রিক একটা আইন তৈরি হয়, সেটা করে হচ্ছে 1987 সালে। দেখো, এটা করে হচ্ছে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার জন্য। বুঝতে পারছো? 1987 সালের 8ই মার্চ বাংলা ভাষা প্রচলন আইন করা হয়। সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ নির্দেশিত প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলার বিধানকে পূর্ণ কার্যকর করার লক্ষ্যে এই আইনটা প্রণয়ন করা হয়েছিল। তো বুঝতে পারতেছো, আমাদের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা করা হলেও সর্বস্তরে যেই বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা, এই জন্য যে আইনটা করা হয় সেটা হয় হচ্ছে 1987 সালে।
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছেন ইস্কান্দার মির্জা। ওই যে 1956 সালে সংবিধান রচনার পরে উনি কি করলেন? ক্ষমতা দখল করে নিয়ে সামরিক শাসন জারি করে দেন। তখন তিনি হচ্ছে প্রেসিডেন্ট ঘোষণা করেন নিজেকে। বুঝতে পারছো? 56 সালের 27 অক্টোবর থেকে 58 সাল পর্যন্ত। এরপরে তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয় হচ্ছে জেনারেল আইয়ুব খান। বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক কে? এটা হচ্ছে নীলিমা ইব্রাহিম। এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো আসলে মনে রাখার তেমন কোনো সিস্টেম নাই। তোমাদের একটু মনেই রাখতে হবে, কিছু করার নাই। বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক হচ্ছে নীলিমা ইব্রাহিম। বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে? বাংলা একাডেমিতে একটা ভবন আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামে। আবার হচ্ছে মূল যেই মিলনায়তন সেটা হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ উনার নামে। আব্দুল করিম সাহিত্য বিশারদ উনার নামে হচ্ছে এটা নামকরণ করা হয়েছে। এরপরে ধরো শামসুর রহমানের নামে একটা সেমিনার কক্ষ আছে। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামে প্রশাসনিক ভবনটা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা কে করেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার যেটা, ওইটার নকশা করেছেন হচ্ছে শিল্পী মুর্তজা বশির। বলছি তো, শিল্পী মুর্তজা বশির হচ্ছে এটার নকশা করেছিলেন। তো এখানে একটু ব্যাখ্যা লেখা আছে এবং এই ব্যাখ্যাগুলো তোমাদের যেই মাস্টার বুক যেটা আমরা দিয়েছি সেখানেও কিন্তু হচ্ছে তোমরা খুঁজে পাবে। সো এখানে জাস্ট আমরা প্রশ্ন সলভ করতেছি, যেটা আরো বেশি করে মনে থাকে। আমি প্রত্যাশা করবো এই ব্যাপারগুলো তোমরা বই থেকে খুব ভালো করে পড়ে নিবে এবং কনসেপ্ট যখন আমরা ক্লিয়ার করেছি ক্লাসে, সেখানে যদি মনোযোগ থাকো তাহলে এগুলো তোমরা এমনিতেই মনে থাকার কথা। এখন শুধু প্র্যাকটিস চলছে আমাদের, ঠিক আছে? 1952 সালের 21 ফেব্রুয়ারির প্রথম শহীদ কে? 1952 সালের 21 ফেব্রুয়ারির প্রথম শহীদ তো রফিকই হওয়ার কথা। হ্যাঁ, রফিক। মূলত ভাষা আন্দোলনের প্রথম শহীদই হচ্ছেন রফিক। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী, দেখো এখানে কিন্তু আলাদা আছে। একটা হচ্ছে ভাষা আন্দোলনের সময় 1952 সালে আমাদের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন, এটা হচ্ছে পূর্ব বাংলার। আর পুরো পাকিস্তানের যে প্রধানমন্ত্রী সেটা কে ছিলেন? সেটা ছিলেন হচ্ছে লিয়াকত আলী খান সম্ভবত, নাকি না, সরি, খাজা নাজিমউদ্দিন। খাজা নাজিমউদ্দিন। দেখো খাজা নাজিমউদ্দিন কিন্তু ঢাকার যে খাজা পরিবার, নবাব পরিবার ওইখানকার। বাট এরপরেও তিনি আমাদের এই অঞ্চলের মানুষের যে ভাষা, সেই ভাষার নিয়ে তিনি হচ্ছে এগেইনস্টে হচ্ছে অবস্থান নিয়েছিলেন। অথচ উনি আমাদের ঢাকাবাসীর কথা চিন্তা করে এই ব্যাপারগুলো আরো সহজ করতে পারতেন, তিনি করেন নাই আসলে। সো এই খাজা নাজিমউদ্দিন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গীতিকার হচ্ছে কে? এটা ভুলে গেছি আমি। গোবিন্দ হালদার, ঠিক আছে? এগুলো একটু কিন্তু কনফিউজিং। হ্যাঁ, এগুলো একটু মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। এটা মনে রাখার একটা বুদ্ধি তোমাদের দিয়ে দিই। তোমরা হচ্ছে এগুলো একটা লিস্ট এভাবে বানাবা, ঠিক আছে? এভাবে বানায় হচ্ছে এই পাশে লিখে রাখবা গানের নাম, এই পাশে লিখবা সুরকার গীতিকারের নাম। গান, সুরকার বা গীতিকার, এইভাবে লিখে হচ্ছে একটু তোমার টেবিলের সামনে একটু টানায় রাখবা, যাতে তুমি হচ্ছে দিনে যতবার পড়তে বলবা ততবার যাতে হচ্ছে তুমি টেবিলটাতে তাকায় একবার করে পড়ে নিতে পারো, তাহলেই একটু মনে থাকবে। কারণ এগুলো একটু কনফিউজিং, আমি এটা স্বীকার করি। সো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি হচ্ছে গোবিন্দ হালদার, এইটার হচ্ছে গীতিকার। এখানে আগে তথ্য দেখো, এই গানটা 1971 সালে রচিত হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওকে, আমরা হচ্ছে এর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন? পূর্ব বাংলা ভাষা কমিটি, এইটা সভাপতি ছিলেন হচ্ছে আকরাম খাঁ। এখানে একটা ছোট্ট ব্যাখ্যা আছে, দেখো। আমরা জানি যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের এখানে অনেকগুলো কমিটি গঠিত হয়, অনেকগুলো দল গঠিত হয়। সেটার ভিতরে একটা ছিল পূর্ব বাংলা ভাষা কমিটি, সেটা সভাপতি ছিলেন হচ্ছে মৌলানা আকরাম খাঁ। ওকে, কোন সালে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে পাকিস্তানের সাংবিধানিক স্বীকৃতি পায়? সাংবিধানিক স্বীকৃতি মানে হচ্ছে যখন সংবিধান রচনা হবে সেটার ভিতরে অন্তর্ভুক্ত করে যাওয়া। সংবিধান হয়েছে 1956 সালে, স্বীকৃতি 1956 সালে। এখানে আর ব্যাখ্যার কিছু নাই। পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন হচ্ছেন ফ্রেডারিক বোর্ন। হ্যাঁ, উনি একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। তার মানে এই সময় কিন্তু একটু কনফিউশন তোমাদের মধ্যে অনেকে আসে যে গভর্নর, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সো সকল ধরনের পদই ওই সময় ছিল, বুঝতে পারছো? এক এক প্রদেশের জন্য এক এক রকম ভাবে। তো আমাদের এই অঞ্চলটার যেই গভর্নর ছিলেন তিনি হচ্ছেন
ফ্রেডারিক বোর্ন। এছাড়া অনেকগুলো গভর্নর ছিলেন, এখানে একটু জাস্ট তোমরা পড়ে নিলেই তোমাদের মনে থাকবে। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা একটা কবিতার লাইন। এটা লিখেছিলেন হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। এটা তোমাদের কখনোই ভুল করা যাবে না, এটা থেকে প্রশ্ন ভালোই আসে, মাঝে মাঝে বিভিন্ন চাকরি পরীক্ষা অনেক জায়গাতেই আসে। মাহবুবুল আলম চৌধুরী মূলত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু ওইটা রচিত হয়েছিল। পাকিস্তান শব্দটি সর্বপ্রথম কে তৈরি করেন? পাকিস্তান যেই শব্দটা সেটা প্রথম তৈরি করেন ছিলেন হচ্ছে চৌধুরী রহমত আলী। তিনি তার একটা বইয়ের ভিতরে এই শব্দটা ব্যবহার করেন। বইটা কি? 1933 সালে নাও অর নেভার নামে একটা পুস্তিকা, মানে ছোট্ট একটা বই প্রকাশ করেন। সেখানে তিনি সর্বপ্রথম পাকিস্তান শব্দটি উল্লেখ করেছিলেন। তারপর থেকে এই মুসলিমদের জন্য যে ভূখণ্ড সেটার নাম পাকিস্তান রাখা হবে বলেই আলোচনা করা হয়। বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয়? বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশে? এটা হচ্ছে ওমান। ওমানেই হচ্ছে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয়। 2006 সালে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ওমানে, তার মানে 2006 সালেই কিন্তু এটা গঠিত, মানে তৈরি করা হয়েছিল। কোন সালে দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে? আমরা জানি 1905 সালে একবার বঙ্গভঙ্গ হয়েছিল, এরপরে আবার 1947 সালে বাংলাটা বিভক্ত হয়ে গিয়েছিল 47 সালে। 48 থেকে 52 সাল ভাষা দিবস হিসেবে যে দিনটি পালন করা হয়। 52 সালে তো 21 ফেব্রুয়ারিতে ঘটনা ঘটে যাওয়ার ফলে এরপর থেকে ভাষা দিবস হচ্ছে 21 ফেব্রুয়ারি, কিন্তু এর আগে কিন্তু 11 মার্চ এইটাকেই হচ্ছে ভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছিল, 11 মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে তৎকালীন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ করেন? বাংলাদেশ নামকরণ করেন হচ্ছে 5 ডিসেম্বর। 5 ডিসেম্বর 1969 সালে। 1969 সালে 5 ডিসেম্বর তিনি বলেন যে যাও, আজ থেকে এই অঞ্চলের নাম বাংলাদেশ। এইভাবে তিনি একটা ঘোষণার মাধ্যমে বলে দেন। মূলত এটা কোন অনুষ্ঠানে বলছিলেন? হুসেন শহীদ সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা আয়োজিত সভায় তিনি এই কথা বলেছিলেন। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে? পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা তো আমরা মনে হয় এর আগে ওই প্রশ্নটা মনে হয় পেয়ে গেছিলাম, তাই না? লিয়াকত আলী খান। সো এটা নিয়ে আমি আর ব্যাখ্যা করছি না। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, এবং ওনার সময় কিন্তু পুরো ভারতটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালা শেষ ভাইসরয় ছিলেন। শেষ ভাইসরয় ছিলেন। একটু তোমাদের এই যে দেখো, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালচারী। মানে আমি যেই ভুলটা করলাম তোমরা এই ভুলটা করো না। সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রিটিশ ভারতের শেষ, মানে 47 সালে ব্রিটিশ ভারত শেষ হয়ে যায়। ওইখানকার শেষ যে গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ওনার সময় ভারতটা ভাগ হইল। ভাগ হওয়ার পরে আমরা দেখলাম যে দুইটা দেশ তৈরি হয়েছে, পাকিস্তান ভারত। তো তারা এই দেশগুলো দেখাশোনার জন্য তারা দুজন গভর্নর রেখে গেছে। পাকিস্তানে তো দিয়ে দিছে হচ্ছে তোমার মোহাম্মদ আলী জিন্নাকে, আর এদিকে কাউকে দায়িত্ব দিছে। সো এরকম ভাবে যখন ভারত প্রতিষ্ঠিত হয়ে গেল, ওই স্বাধীন ভারতেও যে গভর্নর জেনারেল ছিলেন সেটা শেষজন ছিলেন হচ্ছেন চক্রবর্তী রাজা গোপাল। ঠিক আছে, ওনার ফুল নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, দেখো মুখ্যমন্ত্রী তো বুঝতে পারতেছো, মানে ওভারঅল পুরো দেশের যিনি দায়িত্বে থাকেন তাকে বলা হয় হচ্ছে প্রধানমন্ত্রী, আর যাকে বলা হয় হচ্ছে একটা অঞ্চলের সেটাকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী। তো পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছেন খাজা নাজিম উদ্দিন। খাজা নাজিম উদ্দিন। ওকে, আমরা এর পরের প্রশ্নে যাই। খাজা নাজিম উদ্দিন উনি কত বছর ছিলেন? 15 আগস্ট 48 সাল থেকে 48 সাল পর্যন্ত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি এই গানটার প্রথম সুরকার কে ছিলেন? এই গানটা কিন্তু একাধিকবার সুর করা হয়েছে। এইটার প্রথম সুরকার ছিলেন হচ্ছেন আব্দুল লতিফ। প্রথম সুরকার কে? আব্দুল লতিফ। এরপরে দেখো এটা হচ্ছে আবার কিন্তু চেঞ্জ হয়। একটু দেখো, সাংবাদিক এবং লেখক আব্দুল গাফফার চৌধুরী 52 সালের 21 ফেব্রুয়ারি গানটি রচনা করেছিলেন। কোন গানটা রচনা করেছিলেন? আমার ভাইয়ের রক্তের রাঙানো 21 ফেব্রুয়ারি এই গানটা তিনি রচনা করেছিলেন। প্রথমে আব্দুল লতিফ এই গানটাতে সুরারোপ করেন, তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটি অধিক জনপ্রিয়তা লাভ করে। তার মানে প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ,
পরবর্তীতে সুর করেন হচ্ছে আলতাফ মাহমুদ, কিন্তু বর্তমানে আমরা যেই সুরটা শুনি সেটা হচ্ছে আলতাফ মাহমুদের, কারণ এটা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিল। পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশের মাতৃভাষা বাংলা ছিল? ইতিমধ্যে এটা আমরা পড়ে ফেলছি। 56% ভাষা ছিল হচ্ছে বাংলা, 6% ছিল হচ্ছে উর্দু ভাষী, তাই না? আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির বর্তমান সুরটির পরিচালক কে? একটু আগে কিন্তু আমরা পড়ে ফেলছি, এটা হচ্ছে আলতাফ মাহমুদ। প্রথমটা ছিল হচ্ছে আব্দুল লতিফ, তারপর ওটা করেছে আলতাফ মাহমুদ, একটু আগে আমরা পড়লাম, সেটার ব্যাখ্যা দিচ্ছি না। 47 সালে সীমানা কমিশন যেই নামে পরিচিত ছিল, 47 সালে ভারত পাকিস্তান যখন ভাগ করবে তখন সীমানাটা কেমন কেমন হবে এইটা নিয়ে যে কমিশনটা আসে সেটার দায়িত্বে ছিল হচ্ছে র্যাডক্লিফ, তাই সেই কমিশনের নাম ছিল র্যাডক্লিফ কমিশন। ওকে, পাকিস্তান আমলে কেন্দ্রীয় আমলাদের মধ্যে কয়জন বাঙালি অফিসার ছিলেন? পাকিস্তান আমলে কেন্দ্রীয় যেই কমিশন ছিল সেই জনের ভিতরে কেন্দ্রীয় যে আমলারা ছিল তাদের ভিতরে বাঙালি অফিসার ছিলেন হচ্ছে মাত্র একজন। তার মানে বৈষম্যের যে একটা ব্যাপার সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল কোথায়? আমাদের পূর্ব বাংলার আইনসভা ছিল মূলত জগন্নাথ হলে, বুঝতে পারছো? মানে ওইরকম ভাবে কিছু ছিলও না, সো আইনসভা ছিল আমাদের জগন্নাথ হলে। এরপরের প্রশ্ন হচ্ছে কোন সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? এটা আমরা সবাই জানি, ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে আমাদের 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তারপর থেকেই মূলত 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বের দেশগুলো পালন করে। এরপরের প্রশ্ন দেখো, কোন দেশ সম্প্রতি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সম্প্রতি বলতে এটা তা অনেক দিন হয়ে গেছে, এটা হচ্ছে সিয়েরা লিওন সর্বশেষ আমাদের বাংলাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এরপরের প্রশ্ন, ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়? ভাষা আন্দোলনের ফলে বাংলা ভাষাকে রক্ষা, ভাষা নিয়ে গবেষণা ইত্যাদির জন্য বাংলা একাডেমির সৃষ্টি হয়েছিল। কত সালে? 1955 সালে বাংলা একাডেমি। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন? শামসুল হক, ওনার বাড়িও কিন্তু টাঙ্গাইল। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন হচ্ছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্যটা কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য হচ্ছে মাতৃভাষার প্রতি যে আমাদের জনপ্রিয়তা মানে মমত্ববোধ সেটা তুলে ধরা। সেই হিসেবে আমরা বলতে পারি যে মাতৃভাষার যে জনপ্রিয়তা এটার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। মাতৃভাষার যে আন্তর্জাতিক স্বীকৃতি, এইটা মানে আমাদের অঞ্চলে মানুষের মাতৃভাষা ছিল হচ্ছে বাংলা, আর ওদের মাতৃভাষা ছিল হচ্ছে উর্দু, বাট ওরা ওদের ভাষাটাকে আমাদের উপর চাপায় দিচ্ছিল। সো মাতৃভাষা বা মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখছি আমরা, এইটার প্রতি আসলে তাদের কোনো দরদ ছিল না, কোনো স্বীকৃতি ছিল না। দ্যাটস ওয়াই পরবর্তী সময়ে মায়ের ভাষার যে একটা আলাদাভাবে স্বীকৃতি দেওয়া পৃথিবীতে, এইটার জন্যই এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তমদ্দুন মজলিস কি ছিল? এটা ছিল একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কারণটা কি? এটা কি নিয়ে কাজ করছে? ভাষা রক্ষার জন্য কাজ করেছে। দ্যাটস ওয়াই এটা ছিল একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, কারণ ভাষা কি আমাদের সংস্কৃতির অংশ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের একেবারে সর্বশেষ গিয়ে যখন প্রতিষ্ঠিত হয় তখন হচ্ছে 1952 সালের 31 জানুয়ারি। এটা ছিল হচ্ছে প্রতিষ্ঠা 1952 সালে 31 জানুয়ারি। 1952 সালের 21 ফেব্রুয়ারি দিন হিসেবে কি ছিল? বৃহস্পতিবার ছিল সম্ভবত। আমরা একটু উত্তরটা দেখি। বৃহস্পতিবার। 1952 সালের 21 ফেব্রুয়ারি দিন হিসেবে ছিল বৃহস্পতিবার। বাংলা হিসেবে ছিল 8ই ফাল্গুন 1358। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
পাকিস্তান গণপরিষদ স্বীকৃতি দেয় হচ্ছে মূলত 1956 সালে। 56 সালে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তো সেটাকে হচ্ছে আমরা 56 সাল না, এটা 1954 সাল। কই উত্তর কোথায়? 9 মে 1954 সালে হচ্ছে স্বীকৃতিটা দেয়, এবং পরবর্তীতে এই স্বীকৃতির উপর ভিত্তি করে 1956 সালে যে সংবিধান রচিত হয় সেখানে হচ্ছে এই ভাষাটাকে যুক্ত করে দেওয়া হয় সংবিধানে। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, এই গ্রন্থটা কে রচনা করেছে? দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ রচনা করেছে হচ্ছে আর্চার কে ব্লাড। আর্চার কে ব্লাড দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ রচনা করেছেন। কত সালে? 2002 সালে ইউনিভার্সিটি প্রেস দ্বারা এটা প্রকাশিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? এটা আমরা সবাই জানি, হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। হামিদুর রহমান। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় মূলত কত সাল থেকে? 1948 সাল থেকে। যদি 47 থাকতো সেটাও দেওয়া যেতে পারতো, কারণ 47 সালের লাস্টের দিক থেকেই আলোচনাটা শুরু হয়। সো এখানে দেওয়া আছে 48, সো আমরা এখানে উত্তরটা হচ্ছে 48 করতেছি। এই যে দেখো, এই ব্যাখ্যার ভিতরে কিন্তু ঠিকই লেখা আছে ভাষা আন্দোলনের সূত্রপাত হয় হচ্ছে 47 সালে, বাট 47 নয় 48 আছে, সো আমরা 48 দিচ্ছি। 52 সালের 21 ফেব্রুয়ারি দিনটি ছিল ফাল্গুন মাসের, এটা তো জানি আমরা, ফাল্গুন মাসের 8 তারিখ ছিল হচ্ছে 52 সালের 21 ফেব্রুয়ারি। আর বাংলায় সাল ছিল 1358। আমার ভাই রক্তের আঙ্গনে 21 ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে আমরা একটু আগে দেখলাম যে আলতাফ মাহমুদ এবং আব্দুল লতিফ, এই দুজন হচ্ছে সুরকার ছিল। রচয়িতা হচ্ছে সম্ভবত আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী প্রথমে সুর করেন আব্দুল লতিফ, তারপরে আসল সুরটা করেন হচ্ছে আলতাফ মাহমুদ, যে সুরটা হচ্ছে এখন অনেক বেশি জনপ্রিয় এবং যেটাই হচ্ছে আমরা ব্যবহার করছি। ইউনেস্কো কোন বছর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সিদ্ধান্ত নেয়? এটা আমরা জানি 1999 সালে। এটা হচ্ছে আমরা ইংরেজি বই, বাংলা বই, বিভিন্ন জায়গায় এটা নিয়ে পড়াশোনা করেছি, তাই না? 1999 সালের 17 নভেম্বর। বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাটি আগে ঘটেছিল? এখানে অনেকগুলো ঘটনা দেয়া আছে। যুক্তফ্রন্ট গঠন হচ্ছে 1953 সাল। 1953। ভাষা আন্দোলন 1952। আওয়ামী মুসলিম লীগ গঠন হচ্ছেন 1949। আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 69। সবচেয়ে আগে কি? 1949। সো উত্তর হচ্ছে এটাই, 1949 সালের 23 জুন। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছেন ইস্কান্দার মির্জা, এবং ইস্কান্দার মির্জা 1957 সালের আগেই মূলত প্রেসিডেন্ট হয়ে যান। 56 দিক থেকেই 57 সালে তিনি সামরিক শাসন ঘোষণা করেন। তারপর হচ্ছে সেটা ক্ষমতা নিয়ে নেয় কে? নিয়ে নেয় হচ্ছে আইয়ুব খান। কে ভাষা শহীদ নন? এখানে দেখো, রফিক, জব্বার, সালাম এরা ভাষা শহীদ আমরা জানি। নূর হোসেন হচ্ছে 1990 সালে যখন এরশাদ সরকারের পতনের জন্য আন্দোলন হয় সেখানকার মানে শহীদ। সো নূর হোসেন ভাষা শহীদ নন। এখানে এই ব্যাখ্যাটাই দেয়া আছে। কোন সালে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে পাকিস্তানের সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? এটা আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। 1956 সালে সাংবিধানিক স্বীকৃতি আমরা লাভ করি। ঠিক আছে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এশিয়াটিক সোসাইটি হচ্ছে মূলত আমাদের যেই ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে গিয়ে প্রতিষ্ঠিত হয়। এটা 52 বা 55 যে কোনো একটা সময় হওয়ার কথা। আমরা একটু দেখি। 1952 সালে, ভুলে গেছিলাম। 1952 সালে হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, আর 55 সালে হয় হচ্ছে বাংলা একাডেমি। সালে হয় হচ্ছে বাংলা একাডেমি। ভাষা আন্দোলনের নেতা কে ছিলেন? ভাষা আন্দোলনের নেতা ছিলেন, দেখো এই যে এটা শুরুর দিকে আসছিল, হাবিবুর রহমান শেলী ছিলেন হচ্ছেন ভাষা আন্দোলনের নেতা। 52 সালে 21 ফেব্রুয়ারি বাংলা সন এমন তারিখ কি ছিল? এটা একাধিকবার পড়ে ফেলছি। 1358 সালের 8ই ফাল্গুন। 1358 সালের 8ই ফাল্গুন হচ্ছে এটা ছিল। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত তারিখে গঠিত হয়? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি এটা গঠিত হয় হচ্ছে 1952
52 এটা ছিল যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সো এটা হচ্ছে কমিটিটা সম্ভবত 47 সাল হবে। সো এটা সম্ভবত একটু ভুল থাকতে পারে, দেখি এখানে একটু ব্যাখ্যাটা দেখি। হ্যাঁ, রাষ্ট্রভাষা আন্দোলনের সর্বপ্রথম সংগঠন তমদ্দুন মসজিদ 47 সালের 15 আগস্ট, 48 সালের 2 মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ওকে, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 31 জানুয়ারি 52, মেনে নিলাম। এটাই হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম, 31 জানুয়ারি 1952 সাল হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর এখানে বলা আছে হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম কি কমিটির কথা বলা আছে, বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়। সো এখানে হচ্ছে কমিটির যেই তথ্য সেটা দেওয়া নাই। সো যেহেতু ওই কমিটির তথ্য অনুযায়ী এখানে আরেকটা তথ্য দেওয়ার কথা ছিল, বাট নিয়ম অনুযায়ী এখন এইটাই উত্তর হয়ে যাচ্ছে 31 জানুয়ারি 1952 সাল। মূলত এই দিন গঠিত হয় হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। বুঝতে পারছো? এগুলো একটু মনে রাখো, এগুলো নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয়। ওকে, আমরা এটাই হচ্ছে এটা মেনে নিলাম। পরের প্রশ্ন, 1947 সালে গঠিত বেঙ্গল বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান। বেঙ্গল বাউন্ডারি মানে কি, যে ওরা হচ্ছে ওই সীমানা ভাগের ক্ষেত্রে যেই কমিটি গঠন করা হয় সেইটার চেয়ারম্যান তো ছিলেন হচ্ছেন ওই, যেহেতু র্যাডক্লিফ লাইন বলা হয়, সো সেটা ছিলেন হচ্ছেন সিরিন র্যাডক্লিফ। পাকিস্তান এবং তোমার ভারতের ভিতরে র্যাডক্লিফ লাইনের মাধ্যমে কিন্তু হচ্ছে বিভাজনটা করা হয়েছিল, সেটাকে র্যাডক্লিফ কমিশনও বলা হয়। ওইটা আবার বলা হয় বেঙ্গল বাউন্ডারি কমিশন। ঠিক আছে, এরপরে প্রশ্ন, 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? এটা আমরা সবাই জানি, লর্ড কার্জন। লর্ড কার্জন ছিলেন হচ্ছে 1905 সালে যখন বাংলাটাকে ভাগ করা হয়, তখন এখানকার ভাইসরয় মানে ব্রিটিশদের পক্ষ থেকে আমাদের এখানকার প্রধান যিনি ছিলেন তিনি লর্ড কার্জন, এবং এই জন্যই কিন্তু কার্জন হল তার নামে। কারণ যখন বঙ্গভঙ্গ করে ঢাকাকে কেন্দ্র করে একটা নতুন প্রদেশ তৈরি করা হয়, তখন বলা হচ্ছিল ঢাকা থাকবে রাজধানী, এই রাজধানী থেকে এই ঢাকা অঞ্চল পরিচালিত হবে। সো কার্জন হলটা এই জন্যই তৈরি করা হয় যাতে এই অঞ্চলের একটা গণপরিষদ বা প্রশাসনিক ভবন হিসেবে এটাকে ব্যবহার করা যায়, যেটার নাম কার্জনের নামে রাখা হয়েছিল, এবং ঢাকা অঞ্চলে মুসলিমরা অনেক খুশি হয়েছিল। 52 সালে ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের ডাক নাম ছিল আবাই, এটা শুরুতে একবার ছিল। হু ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ বেঙ্গল অন 14 আগস্ট 1947? 14 আগস্ট 1947 সালে প্রথম মানে আমাদের চিফ মিনিস্টার কিসের মানে বেঙ্গলের চিফ মিনিস্টার কে ছিল? বেঙ্গলের চিফ মিনিস্টার ছিল হচ্ছে সম্ভবত সোহরাওয়ার্দী। হ্যাঁ, সোহরাওয়ার্দী, যেটা তোমাদের বলছিলাম যখন বাংলাটা হচ্ছে বিভাজিত মানে ভারতের বিভাজিত হচ্ছে, তখন বাংলা অঞ্চলের যেই মুখ্যমন্ত্রী তিনি ছিলেন হচ্ছে হুসেন শহীদ সোহরাওয়ার্দী। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যেটা গঠন করেছে সেটার আহ্বায়ক ছিলেন হচ্ছে অধ্যাপক নুরুল হক। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহ্বায়ক ছিলেন অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। এই পরিষদ গঠিত হয় 47 সালের 1 অক্টোবর। এটি বাংলা ভাষার মর্যাদা আদায়ের লক্ষ্যে পাকিস্তান সরকারের বিরুদ্ধে গঠিত হয়েছিল। পরবর্তীতে এই কমিটি সম্প্রসারণ করা হয় এবং মোহাম্মদ তুয়াহা এবং সৈয়দ নজরুল ইসলাম এই কমিটিতে যোগ দেন। তার মানে আমরা দেখতে পেলাম যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন হচ্ছে অধ্যাপক নুরুল হক। তো আমরা এরপরের প্রশ্নে যাই। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি, এটা সম্ভবত শুরুর দিকে একবার ছিল মৌলানা আকরাম খাঁ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই গানটির রচয়িতা এবং সুরকার কে? এই গানটির রচয়িতা এবং সুরকার একটু দেখে নেই, আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এইটার রচয়িতা এবং সুরকার হচ্ছে আব্দুল লতিফ। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ গানের জিনিস লেখা আছে যেটা মনে রাখার জন্য তোমাদের আমি বলছি, এরকম ভাবে লিখে একটু তোমাদের টেবিলের সামনে টানায় রাখতে হবে, নইলে কিন্তু এগুলো মনে রাখা একটু মুশকিল। এই যে নোঙ্গর তুলো সময় যে হলো এইটার নোয়ামি গহর সমর দাস, মুরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গোবিন্দ হালদার, আপেল মাহমুদ, তারপর হচ্ছে এই পদ্মা মেঘনা, এরকম ভাবে বিভিন্ন জনের নাম কিন্তু দেয়া আছে। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? খুবই কনফিউজিং। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন হচ্ছে আব্দুল মতিন। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, দেখি এখানে কি লেখা আছে। 52 সালের 26 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন বক্তৃতা দেন। সেখানে তিনি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন।
এর প্রতিবাদে ছাত্র সমাজ 30 জানুয়ারি ধর্মঘট পালন করে। আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয়। প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া। একটা জিনিস একটু তোমাদের কনফিউশন হচ্ছে, বা আমার নিজেরও কনফিউশন হয়ে যায় মাঝে মাঝে, আমরা পরিষদ এবং কমিটি অনেক সময় এইটাকে একইভাবে ইউজ করা হয়। আমরা যেটাকে পরিষদ পড়ে আসছি অনেক সময় কমিটি আকারে উপস্থাপন করা হচ্ছে, যে জন্য অনেক সময় কনফিউজ হয়ে যায়। এবং আমার মনে হয় না যে তোমাদের কোনো কনফিউশন থাকবে, কারণ আমরা কনসেপ্ট ক্লিয়ার করার সময় একেবারে ধরে ধরে নাম ধরে ধরে দেখিয়েছি। সো প্রশ্ন সলভিং এর সময় পেপারগুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ, 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে কোন শ্রেণীর প্রভাব পরিলক্ষিত হয়? 54 সালে যে নির্বাচনটা হয় আমরা এটাকে যুক্তফ্রন্ট নির্বাচন বলে চিনি অনেক সময়। এইটাতে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর একটা প্রভাব পরিলক্ষিত হয়। মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর একটা প্রভাব পরিলক্ষিত হয়। 54 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টভুক্ত রাজনৈতিক দল নয়, মানে এখানকার কোন দলটা যুক্ত ফ্রন্টের মধ্যে ছিল না? আমরা জানি আওয়ামী লীগ ছিল, কৃষক প্রজা পার্টি ছিল, নেজামে ইসলামও ছিল, বাট ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিতই হয়েছে হচ্ছে 1955 সালের পরে গিয়ে, সম্ভবত 1957 সালের দিকে। সো এইটা তখন ছিল না। এটার নেতা ছিলেন কে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে ওইটা হচ্ছে রচনা করেছিলেন। 54 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল? 54 সালে যে নির্বাচনটা হয় সেখানে যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল মূলত নৌকা, কারণ ওই সময় আওয়ামী লীগই ছিল হচ্ছে আসলে ওই যুক্ত ফ্রন্টের ভিতরে অন্যতম প্রভাবশালী একটা দল। পূর্ব বাংলা যুক্ত ফ্রন্ট কত সালে গঠন করা হয়? যুক্ত ফ্রন্ট গঠন করা হয় হচ্ছে 1953 সালে, আর প্রাদেশিক নির্বাচন হয় 1954 সালে। সো অনেক সময় আমরা 54 বলে ফেলি, এটা একটু মনে রাখবা। যুক্ত ফ্রন্ট গঠন হয়েছে 53 সালে, তারা নির্বাচনে অংশ নিচ্ছে হচ্ছে 1954 সালে। এখানে ঠিক এই ব্যাখ্যাটাই দেয়া আছে। 54 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনের পর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কে? 54 সালে যখন নির্বাচনটা হয়, সেই নির্বাচনে জয়লাভ করার পরে মুখ্যমন্ত্রী বানানো হয় হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হককে। কিন্তু এই মন্ত্রিসভাটাকে হচ্ছে কাজ করতে দেওয়া হয়নি। 19 দিনের মাথাতেই, সম্ভবত অল্প একটা সময়ের মধ্যে, সংখ্যাটা মনে পড়তেছে না, অল্প কিছুদিনের ভিতরেই তাকে হচ্ছে মানে নিষিদ্ধ করা হয়, মানে বাতিল করে দেওয়া হয় আর কি। কোন বছর যুক্ত ফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে? বলে ফেলছেন, 54 সালের নির্বাচনে তারা জয়লাভ করে। 54 সালের নির্বাচনে তারা জয়লাভ করে। 54 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল, তারা 21 দফা ভিত্তিক একটা ইশতেহার দিছিল, এবং 21 দফার ভিতরে প্রথম দফাটাই দিছিল তারা যে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করবে তারা যদি হচ্ছে ক্ষমতায় যায়। এবং তারপর কিন্তু নির্বাচনে জয়লাভ করার পরে মোটামুটি তারা এটা নিয়ে কাজ করে। সো 21 দফা ভিত্তিক তাদের একটা ইশতেহার ছিল। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? কাকমারি হচ্ছে কোথায়? টাঙ্গাইলে। এখানে 1957 সালে একটা সম্মেলন করে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেই সম্মেলনেই প্রথমবারের মতো তিনি বলেন পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলে দেন। ঠিক আছে। পূর্ব বাংলার নাম কোন সালে পূর্ব পাকিস্তান রাখা হয়? ওই যে সংবিধানের মাধ্যমে নাম চেঞ্জ করে 56 সালে রাখা হয়, বলে ফেলছি। বঙ্গবন্ধু প্রথম কোন সালে এবং কোন শহরে নিরপেক্ষ, নিরপেক্ষ বলতে এর সামনে একটা শব্দ আছে, জোট নিরপেক্ষ, জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করেন। জোট নিরপেক্ষ আন্দোলন হয়েছিল মূলত আলজিয়ার্সে 1973 সালে। মানে ওই সময় পৃথিবীতে মার্কিনপন্থী, রুশপন্থী এরকম দুইটা এলাই ছিল, আবার কিছু কিছু মানুষ তারা একটা এই দুইটা জোটের বাইরে গিয়ে জোট নিরপেক্ষ থাকার চেষ্টা করতেন। সেখানে বঙ্গবন্ধু যোগ দিয়েছিলেন আলজিয়ার্স 1973 সালে। ঠিক আছে, তো ওই ব্যাপারটা এখানে লেখা আছে, এবং ওই মুভমেন্টের নাম ছিল ন্যাম বা নন অ্যালায়েন্স মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was expelled from the University of Dhaka early 1949 on the allegation of, বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুকে কেন বহিষ্কার করা হয়েছিল? কারণ আমরা জানি যে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের জন্য তিনি আন্দোলন করছিলেন। সো এইটা ইনসাইটিং দ্য 4th class employees in the allegation against the university authority. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন, তার গ্রাজুয়েশন সে কোত্থেকে পড়ে? কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। কলকাতা ইসলামিয়া কলেজ থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হয়েছিল মাস্টার্সে বা এরকম কিছু, বাট সেখান থেকে শেষ করতে পারেনি। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা আমরা জানি, এরা মানে কে? ফজলুল হক 1937 সালে। শেষটা ছিলেন হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
কর্নেল তাহের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন? কর্নেল তাহের ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল। কর্নেল তাহের মূলত একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি সমাজতান্ত্রিক ধারায় বিশ্বাস করতেন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলটা হচ্ছে বলা যায় যে তিনি মানে প্রতিষ্ঠা করেছিলেন আর কি। জাতীয় সমাজতান্ত্রিক একজন বিপ্লবী নেতা ছিলেন আর কি। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বঙ্গভঙ্গ রদ করেন কে? লর্ড হার্ডিঞ্জ। আমরা জানি যে 1905 সালে বঙ্গভঙ্গ করেন হচ্ছে লর্ড কার্জন, আর 1911 সালে লর্ড হার্ডিঞ্জ এসে এটাকে বাতিল করে দেন। মনির চৌধুরী কবর নাটকের বিষয়বস্তু ছিল হচ্ছে 52 ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটেই মনির চৌধুরী কবর নাটক রচনা করেছিলেন। Who led the political party that attained the majority in the general election in 1970 in East while West Pakistan? মানে ওই সময় যে ওয়েস্ট পাকিস্তানে মানে পশ্চিম পাকিস্তানে কোন রাজনৈতিক দলটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং সেটা নেতৃত্ব দিয়েছিলেন কে? জুলফিকার আলী ভুট্টো। যে দলের নাম ছিল পাকিস্তান পিপলস পার্টি, পিপিপি। আর আমাদের এই অঞ্চলের সবচেয়ে বেশি আসন পাইছিল হচ্ছে আওয়ামী লীগ, আর ওই অঞ্চলে পাইছিল পাকিস্তান পিপলস পার্টি। জুলফিকার আলী ভুট্টো। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? ম্যাগনা কার্টা করা হয়েছিল কত সালে জানো? আসল ম্যাগনা কার্টা ছিল হচ্ছে 1215 সালে ইংল্যান্ডে। মানে এই 1215 সালে একটা আইন করা হয়, যে আইনের মাধ্যমে প্রথমবারের মতো জনগণকে কিছু অধিকার দেওয়া হয়, যে আইন অনুযায়ী জনগণ অধিকার পাইছিল। আর আমাদের কোন অধিকারটাকে ম্যাগনা কার্টা বলা হয়? 1966 সালের 6 দফাকে বলা হয়, কারণ এই 6 দফার ভিতরে বাংলার মানুষজন বেশ অধিকার দেখতে পাইছিল। ঠিক আছে, 6 দফা। ভারত বিভক্তির সময় 47 সালের সীমানা নির্ধারণ কমিশন কি নামে পরিচিত? এটা বলে ফেলছি, রেডক্লিফ কমিশন নামে পরিচিত। In which year was Bangla recognized as the state language of Pakistan? 1956 সালেই স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে কি স্বীকৃতি দেওয়া হয়। সো প্রশ্ন ঘুরে ফিরে ওগুলো আসতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা শহীদ হন কখন? শামসুজ্জোহা 1969 সালে গণঅভ্যুত্থানের সময়টাতেই কিন্তু তিনি শহীদ হয়েছিলেন। সো 1969 সাল আছে মাত্র কয়টাতে? 2টা জায়গায়, মার্চ ফেব্রুয়ারি, সম্ভবত ফেব্রুয়ারিটাই হবে। হ্যাঁ, 18 ফেব্রুয়ারি 1969 সালে তিনি শহীদ হন এবং তার শহীদ হওয়ার ঘটনা কিন্তু খুবই নির্মম। আশা করি তোমরা তোমাদের যে ইংরেজি বইয়ে একটা প্যাসেজ আছে ওনার সম্পর্কে, তাকে বায়োনেট চার্জ করে কিভাবে হত্যা করা সেটা তোমরা জানো। আমাদের ক্লাসে হচ্ছে আমরা তোমাদের ব্যাখ্যা কিন্তু করে জানিয়েছি। পাকিস্তানিদের আসসালামু আলাইকুম জানান কে? ইতিমধ্যে বলে ফেলেছি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 57 সালে কাকমারি সম্মেলনে তিনি এটা বলেছিলেন। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 6 দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কি? 6 দফা দাবি সবগুলো একসাথে করে ছোট্ট একটা বই আকারে তিনি প্রকাশ করেন, যেটা ছিল হচ্ছে 6 দফা আমাদের বাঁচার দাবি। কই আমাদের বাঁচার দাবিটা কই? এই যে 6 দফা আমাদের বাঁচার দাবি, এই নাম ছিল হচ্ছে ওই বইটার। বঙ্গবন্ধু ঘোষিত পুস্তিকা মানে কিন্তু ছোট বই, হ্যাঁ, কনফিউজ হবে না। বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা দাবির যে দফায় পৃথক মুদ্রার ব্যবস্থা প্রসঙ্গ রয়েছে, 6টা দফার ভিতরে তিনি 3 নাম্বার দফাতেই পৃথক মুদ্রা সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন। আমরা কিন্তু একদম ধরে ধরে তোমাদের 6টা দফার কোথায় কি আছে সেটা কিন্তু ব্যাখ্যা করেছি, সো কনফিউজ হবে না। 3য় দফায় তিনি মুদ্রা এবং অর্থ নিয়ে কথাবার্তা বলেছেন। বাঙালি জাতির মুক্তির সনদ কোনটা? এটা আমরা জানি 6 দফা। 6 দফাটার আসলে দফাগুলো এমনভাবে সাজানো হয়েছিল যে প্রত্যেকটা দফার ভেতরেই বাঙালির কোনো না কোনো অধিকারকে একদম স্পষ্টভাবে ইঙ্গিত করা হচ্ছিল। কত সালে পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয়? মৌলিক গণতন্ত্রটা জারি করা হচ্ছে আইয়ুব খান। কে? আইয়ুব খান। তিনি 1959 সালে মূলত বলেন যে এই সমস্ত গণতন্ত্র থাকা দরকার নাই দেশে, কারণ আমজনতা মানে সচেতন না, তারা গণতন্ত্র বোঝে না। সো আমি একটা নতুন ফর্ম আনতে পারি, সেটা কি? আমি কিছু সচেতন মানুষকে বাছাই করব যারা হচ্ছে বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে উঠে আসবে এবং আমজনতা ভোট দেবে না, ভোট দেবে ওই কিছু সচেতন মানুষ। ওই মানুষগুলো সংখ্যা হচ্ছে 80,000, এ পাশ থেকে 40,000, ওই পাকিস্তান থেকে 40,000, এবং এরাই শুধু ভোট দিতে পারবে, সবাই ভোট দিতে পারবে না। এই সিস্টেমটার নামই হচ্ছে মৌলিক গণতন্ত্র। এটা আইয়ুব খান নিয়ে এসেছিলেন এবং নিজের লোকজনকে ওই সমস্ত জায়গায় বসায় তিনি ব্যাপকভাবে ভোট পাচ্ছিলেন শুধু। বুঝতে পারছো?
ছেষট্টি সালে ঘোষিত 6 দফা দাবির কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? অর্থনীতি বিষয়ক সম্ভবত ধরো একটা মুদ্রা ব্যবস্থা ছিল, ব্যাংক ছিল, রাজস্ব ছিল, তিনটাই তো হওয়ার কথা। হ্যাঁ, তিনটা দফা ছিল হচ্ছে মানে অর্থ এগুলো সম্পর্কিত। আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফার প্রথম দফাটা কি ছিল? প্রথম দফাটা ছিল হচ্ছে কি প্রাদেশিক স্বায়ত্তশাসন। বলছিল যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় শাসন কাঠামো চালাতে হবে এবং আমাদের এই অঞ্চলে স্বায়ত্তশাসন থাকবে, প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই দেখো 6টা দফা এখানে দেওয়া আছে। এক, শাসনতান্ত্রিক কাঠামো বা রাষ্ট্রের প্রকৃতি, মানে রাষ্ট্রের প্রকৃতির শাসন কেমন হবে, বলছিলাম স্বায়ত্তশাসন থাকবে। 2 নম্বরে বলছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেমন হবে। 3 নম্বরে অর্থ এবং মুদ্রা সংক্রান্ত ক্ষমতার কথা বলা আছে। 4 নম্বরে বলা হচ্ছে রাজস্ব, কর, শুল্ক। 5 নম্বরে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত, মানে এই যে 3, 4, 5 তিনটাই কিন্তু অর্থ সংক্রান্ত চলে গেল। 6 নম্বরে হচ্ছে আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত। বঙ্গবন্ধু 6 দফা দাবি উত্থাপন করেন কোথায়? ওই সময় দাবি টাবি সব উত্থাপন করা হয়তো কোথায়? লাহোরে গিয়ে, ঠিক আছে, যেহেতু শাসক হচ্ছে ওইখান থেকে, সো ওদের কানে জানানোর জন্য হচ্ছে লাহোরে গিয়েই উত্থাপন করা হয়। সো লাহোরে গিয়ে হচ্ছে তিনি 5 এবং 6 ফেব্রুয়ারি এই 2 দিন বিরোধী দলগুলোর একটা সভায় তিনি এটা উত্থাপন করেন। 66 সালের 23 মার্চ লাহোরের সংবাদ সম্মেলনে, আচ্ছা এটা একটু কনফিউজিং, 5 ও 6 ফেব্রুয়ারি হবে, হ্যাঁ 23 মার্চ হবে না, লাহোরে উত্থাপন করেন। 11 দফা কর্মসূচি ঘোষণা করেন কে? 11 দফা কর্মসূচি ঘোষণা করে হচ্ছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করার পরে তাকে হচ্ছে যখন গ্রেফতার করে নিয়ে যায়, তখন ছাত্ররা 11 দফা ঘোষণা করে, যে 11 দফার ভেতরে কিন্তু এই 6 দফাকেও ইনক্লুড করা হয়েছিল। সো এইটা মানুষকে অনেক বেশি আন্দোলনে নিয়ে আসে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, যেটার হচ্ছে তখন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন মিলে ডাকসুর ভিপি তোফায়েল আহমেদকে সভাপতি করে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং তিনি হচ্ছে এটা ঘোষণা করেন। আগরতলা ষড়যন্ত্র মামলার বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? ইনি একজন বিদেশি মানুষ। বিদেশি মানুষটার নামটা কি? এখানে সবাই তো বিদেশি। স্যার উইলিয়াম টমাস, উইলিয়াম ক্যারি, উইলিয়াম হান্টার, জোন্স বা টমাস, স্যার উইলিয়াম টমাস। আমরা এই সম্পর্কে একটু দেখে নিই। হ্যাঁ, স্যার উইলিয়াম টমাস হচ্ছে তার প্রসিকিউটর হিসেবে যোগদান করছিল। আচ্ছা এটা তোমরা পড়ে নিও, হ্যাঁ, কারণ এগুলোর আলোচনা হয়েছেই একবার, তো এখানে পুরো সময় নষ্ট করার দরকার নেই। কোথায় আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল হচ্ছে সম্ভবত ঢাকাতেই। হ্যাঁ, ঢাকাতেই এই মামলা দায়ের করছে, কারণ আগরতলা ঢাকার কাছাকাছি। হ্যাঁ, আগরতলা কুমিল্লার কাছে একদম। ঢাকা ক্যান্টনমেন্টের অভ্যন্তরে অবস্থিত সিগন্যাল অফিসার মেসে দায়ের করা হয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম কি ছিল? এটা আমরা সবাই জানি, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এটা ছিল হচ্ছে শিরোনাম, কারণ ওই সময় আসলে শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা ছিলেন, তার কথাতেই মানুষজন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, সো তাকেই প্রধান আসামি করে তার নামে হচ্ছে মামলাটা দায়ের করা হচ্ছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়? এটা হচ্ছে সার্জেন্ট জহুরুল হককে, এবং এই জন্য ওনার নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে, সার্জেন্ট জহুরুল হক হল, যে হলটার আগের নাম ছিল ইকবাল হল। বুঝতে পারছো? 1969 সালের 15 ফেব্রুয়ারি বিচারাধীন থাকা অবস্থায় কাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে জেলখানায় পাকিস্তানিরা হত্যা করে? ওই একই কথা, সার্জেন্ট জহুরুল হক বিচারাধীন অবস্থাতে তাকে হত্যা করে, এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু আমাদের অঞ্চলের মানুষজন অনেক বেশি পরিমাণে আন্দোলনে যুক্ত হয়, বাইরে নেমে আসে, প্রতিবাদ জানাতে শুরু করে। বুঝতে পারছো? কাকমানি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাকমানি সম্মেলন হচ্ছে টাঙ্গাইলের সন্তুষে। ওইখানে একটা কলেজ আছে বর্তমানে, কাকমারি কলেজ, তোমরা কেউ সেখানে পড়েও থাকতে পারবা হয়তো। কাকমারি কলেজ, আমি ওই কলেজের মাঠেই ফুটবল খেলতে গেছিলাম, খেলতে গিয়ে ধাওয়া খাইছিলাম। বুঝতে পারছো? খেলার শেষে মারামারি হয়েছে, পরে হচ্ছে আমি কেবলে জার্সিটা খুলছি যে একটা গেঞ্জি পরবো, এই সময় দিয়ে মারামারি হয়েছে, লাঠি নিয়ে মারতে আসতেছে, কোন রকম ব্যাগটা হাতে নিয়েই খালি গায়ে দৌড়ায় বাস স্ট্যান্ডে গেছি। বাস স্ট্যান্ডে যায় হচ্ছে পরে চলে আসি আর কি, জীবন বাঁচাইছি আর কি। আগরতলা মামলা প্রত্যাহার করা হয়, দেখো 22 ফেব্রুয়ারি 1969 সাল, এবং এই 22 ফেব্রুয়ারি প্রত্যাহার করার পরে বঙ্গবন্ধুকে ছেড়ে দেয়
আসার পর ঠিক তার পরের দিন 23 ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। বুঝতে পারছো? 22 ফেব্রুয়ারি 1969 সালে। গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত ছিলেন মোস্তফা কামাল, তো যুদ্ধের সাথে সম্পর্কিত ছিলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। শহীদ বরকত ছিলেন হচ্ছে ভাষা আন্দোলনের শহীদ, রফিক ভাষা আন্দোলনের শহীদ। ডক্টর শামসুজ্জোহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তিনি ছিলেন গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত। 1969 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে কোন সরকারের পতন হয় এবং এই গণ অভ্যুত্থান এত প্রবল আকার ধারণ করে যেটার মাধ্যমে কিন্তু ওই সময় আইয়ুব খানের সরকারের পতন ঘটে, আইয়ুব খানের সামরিক শাসনের। আর এই 2024 সালে আমাদের যে গণ অভ্যুত্থানটা হইলো, এখানে শেখ হাসিনা সরকারের পতন আমরা কিন্তু দেখলাম। সো এরকম ভাবে আমরা এটা চোখের সামনে দেখলাম, ওটা দেখি নেই, বাট এখন খুব ভালো করে রিলেট করতে পারবো যে কিভাবে মানুষজন নেমে এসে সরকারের পতন ঘটায়। ঢাকার আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে? আসাদ গেটটা হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থান, কারণ 1969 সালে গণ অভ্যুত্থানে আসাদ নিহত হয় এবং তার শার্ট নিয়ে হচ্ছে মানুষ মিছিলে বেরিয়ে যায়। আসাদের শার্ট নিয়ে কবিতা লিখেছিল শামসুর রহমান। সো সে 1969 সালে গণ অভ্যুত্থান নিয়ে আসাদের শার্ট, আসাদ গেট নির্মিত হয় তার স্মৃতি রক্ষার্থে। 1969 সালে কোন তারিখের জনসভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? ওই যে 22 ফেব্রুয়ারি সে মুক্তি পাইলো, 23 ফেব্রুয়ারিতে হচ্ছে তাকে উপাধি দেওয়া হইলো। আগরতলা এবং উপাধি দিয়েছিল কে? তুফাইল আহমেদ উপাধি দিয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত সালে? আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 সালে দায়ের করা হয় এবং 68 সালে দায়ের করার পরেই কিন্তু আন্দোলন প্রবল আকার ধারণ করে, সেটা 69 সালে গিয়ে গণ আন্দোলনের রূপ নেয়। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন? এটা আমরা সবাই জানি, 35 জন আসামি ছিলেন। বঙ্গবন্ধু সহ সর্বমোট 35 জন আসামি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলায়। 69 সালের গণ অভ্যুত্থানে শহীদ ডক্টর শামসুজ্জোহা নিম্নের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তিনি প্রক্টর ছিলেন। আসাদ শহীদ হন 1969 সালের গণ আন্দোলনে। এগুলো সহজ। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? স্বাভাবিকভাবেই প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ মামলার নামই ছিল তার নামে, যে রাষ্ট্র বনাম শেখ মুজিব অন্যান্য। ঠিক আছে। শহীদ জোহা দিবস কোনটি? শহীদ জোহাকে হচ্ছে 18 ফেব্রুয়ারিতে হত্যা করা হয়। সো এটাই হচ্ছে শহীদ শামসুজ্জোহা দিবস। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা চত্বরের নাম দেওয়া আছে, জোহা চত্বর। কোনটি 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস? 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে দেখো, আগুনে পরশমণিতে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে, এগুলো বেশিরভাগ 71-এর। এটা হচ্ছে চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, চিলেকোঠার সেপাই। ওনার আরেকটা আছে খোয়াবনামা, এগুলো হচ্ছে তিনি লিখেছিলেন। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবিটা কি ছিল? 21 দফা 1954 সালের নির্বাচনকে কেন্দ্র করে এটার প্রথম দাবিটা ছিল হচ্ছে ভাষা, কি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। 70 সালের নির্বাচনে জাতীয় পরিষদে ভুট্টোর পিপিপি পূর্ব পাকিস্তানে, মানে জাতীয় পরিষদের নির্বাচন যেটা হয় সেই নির্বাচনে কিন্তু ধরো পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, তো এইখানে আসন ছিল, এইখানেও আসন ছিল। জনসংখ্যা অনুযায়ী আমাদের এখানে আসন ছিল 169টা, বেশি আসন ছিল, আর বাকি আসন ছিল এই পাশে। দেখা গেছে যে আওয়ামী লীগ এইখান থেকে 167টা আসন পাইছে, এইখানে কোনো আসন পায় নাই। আর ভুট্টোর পিপিপি এখান থেকে 88টা আসন পাইছে, এখানে কোনো আসন পায় নাই। সো আমাদের পূর্ব পাকিস্তানে তারা কোনো আসন পায়নি। এই জন্যই কিন্তু এইটা আরো নিশ্চিত করে দিচ্ছিল যে এই অঞ্চলের মানুষ ওই অঞ্চলকে চায় না, ওই অঞ্চলের মানুষ এই অঞ্চলকে চায় না। সো দেড় ভাগ করা দরকার। 70 সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে জয়লাভ করে? 70 সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদে আসন লাভ করছিল হচ্ছে 167টা। ওই যে আমাদের অঞ্চলে 169টা ছিল, সেখান থেকে 167টা লাভ করে ফেলছে। আবার ওই সময় প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়, মানে ধরো ওভারঅল টোটাল পাকিস্তানের নির্বাচন হলো একটা, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, আবার আলাদা আলাদাভাবে এইখানে একটা নির্বাচন হয়েছে। ওইখান থেকে আসন লাভ করছিল 288টা। এগুলো কিন্তু বুঝাইছি, তো কনফিউজ হবে না। এদেশে মানুষ চায় না, মাটি চাই, এই উক্তিটা কে করছিল? 71 যুদ্ধে যে হচ্ছে পাকিস্তানের ক্ষমতা ছিল সেই তো করবে। কে ছিল? ইয়াহিয়া খান ছিল ক্ষমতায়।
সো তিনি করছিলেন এদেশের মানুষ চায় না, মাটি চাই, এই জন্য বলছিলেন সবগুলো মেরে ফেলো, মেরে আমাকে মাটিটা এনে দাও। ৭১ সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণ কত তারিখে হয়? দেখো 10 এপ্রিল সরকার গঠিত হয়, 17 এপ্রিল তারা হচ্ছে শপথ গ্রহণ করে। কোথায়? মেহেরপুরের মুজিবনগরে। শেষ। অনেকগুলো প্রশ্ন ছিল এবং আরো প্রশ্ন কিন্তু এখান থেকে আছে। তোমরা সবচেয়ে বেশি হয় যে এই অধ্যায়টা নিয়ে যেভাবে লেখা আছে তোমাদের মাস্টার বুকের ভেতরে, এবং তোমরা যদি তোমাদের ইতিহাস বইটা ঠিকঠাক পড়ে আসো তাহলে তোমাদের এমনিতে অনেক কিছু কভার হয়ে যায় এবং অনেক বেশি কনফিউজিং। কিন্তু ওই যে বিশেষ করে এখানে সবচেয়ে বেশি ঝামেলা লাগে কে কোনটা লিখছে, কে কোনটা শুরু করছে, ওই জায়গায় একটু কনফিউশন লাগে। ওইটা আমার কনফিউশন আজীবনে ছিল, এখনো কনফিউশন আছে। সো আমি ওই জায়গায় কি করতাম, ওই জায়গায় হচ্ছে ওগুলা লিখে লিখে টানায় রাখতাম, অ্যাটলিস্ট আমার মাথায় থেকে যায়, এটা ভালো কাজে দিত। সো তোমাদেরকে বলবো এই কাজটা একটু করো, যেখানে বেশি কনফিউশন লাগে সেগুলো লিখে টেবিলের সামনে টানায় রাখো, ওটা দেখে দেখে পরবর্তী একাধিকবার পড়ে নিলে মনে থাকার কথা আশা করি। ঠিক আছে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। বাই।